Dear students, audience and viewers, I am Mohammad Shahidul Islam, Assistant Professor and Head of the Department of Social Work, Government Azizul Haq College, Bogura. Dear students, how are you? I hope that you are well enough by the grace of Almighty Allah. I am also well enough by the grace of Almighty Allah. Dear students, আমি সবসময় তোমাদের খোঁজখবর রাখছি। সমাজকর্ম বিভাগের যত শিক্ষার্থী সরকারি আজিজুল হক কলেজে রয়েছে প্রায় সবার সাথেই কোনো না কোনোভাবে আমার যোগাযোগ হচ্ছে। হয়তো ব্যতিক্রম রয়েছে, কিছু কিছু যাদের সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না, তবে যতটুকু আমি তোমাদের খোঁজখবর নিচ্ছি তোমরা সুন্দর আছো, সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্তমানে তোমরা সবাই জানো গোটা বিশ্ব কোভিড-19 বা করোনা ভাইরাসের একটি মহামারীতে আক্রান্ত হয়েছে। গোটা বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে গোটা বিশ্ব থমকে দাঁড়িয়েছে। মানুষের সকল কিছুই থমকে আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে এই করোনার কারণে। এবং তোমরা এটাও জানো বাংলাদেশও আজকে করোনা মুক্ত নয়। বাংলাদেশেও কিন্তু করোনার মহামারী দেখা দিয়েছে। আমরা যারা বগুড়ায় রয়েছি বা তোমরা যেখানেই রয়েছ, আশেপাশে দেখবে যে প্রতিনিয়ত খবর আসছে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। অনেকে মৃত্যুবরণও করছেন। আমাদের বাংলাদেশে ৮০,০০০-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই মৃত্যুবরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। যারা করোনায় মৃত্যুবরণ বা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আর যারা সুস্থ রয়েছেন তারা যাতে সারা জীবন সুস্থময় সুন্দর জীবন যাপন করতে পারেন সেজন্য আমরা তাদের জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটি বিষয় না বললেই নয়। তোমরা সিরাজগঞ্জের সূর্য সন্তান, সিরাজগঞ্জের কৃতি সন্তান, বারবার নির্বাচিত সাংসদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব মোহাম্মদ নাসিম, তিনি আজ মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন উত্তরবঙ্গ তথা গোটা বাংলার কৃতি সন্তান। জাতীয় 4 নেতার একজন ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন তার বাবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই বরেণ্য রাজনীতিবিদ আর কখনোই ফিরে আসবেন না আমাদের মাঝে, তবে তিনি যে স্মৃতি রেখে গেছেন অবশ্যই অনুকরণীয়, অনুসরণীয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে তার পরিবারের জন্য গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আবারও তার রুহের মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি ইতিপূর্বে যে ক্লাসটি নিয়েছিলাম, অবশ্যই আশা করি যে সেই ক্লাসটিতে তোমরা উপকৃত হয়েছো। আর যারা এখনও সেটা দেখোনি তারা দেখবে এবং তোমরাও কিন্তু উপকৃত হবে। এখন আমি অনার্স চতুর্থ বর্ষের ক্লাস নেব। সামাজিক স্তরবিন্যাস নিয়ে, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। এখন সামাজিক স্তরবিন্যাসের উপাদানগুলো সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। কোনো মানুষ সামাজিক মর্যাদা বেশি ভোগ করে, কোনো মানুষ কম ভোগ করে। কোনো মানুষ সমাজের উচ্চ স্তরে রয়েছে, কোনো মানুষ সমাজের নিম্ন স্তরে রয়েছে। এবং উচ্চ স্তর এবং নিম্ন স্তর, এই যে স্তর, এটাই হলো কিন্তু স্তরবিন্যাসের ধরন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্তরবিন্যাসের উপাদানগুলো এখন আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই উপকৃত হবে। আর তোমাদের যদি কোনো বিষয় না জানো, না বোঝো, অবশ্যই লাইক বা অবশ্যই কমেন্টস করে আমাকে জানালে আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সামাজিক স্তরবিন্যাসের উপাদানগুলো সংক্ষেপে এখন আলোচনা করব। সামাজিক স্তরবিন্যাসের উপাদানগুলোকে বিভিন্ন ভাগে আলোচনা করা যেতে পারে, যেমন জৈবিক উপাদান, সামাজিক উপাদান, রাজনৈতিক উপাদান, এরকম বিভিন্নভাবে ভাগ করে কিন্তু বর্ণনা করা যেতে পারে। আবার তোমরা যদি ইচ্ছা করো এমনি পয়েন্ট ভিত্তিক 1, 2, 3, 4, 5, 6 এরকম 8, 10, 15, 16, 17, 18, 19 এরকম পয়েন্ট ভিত্তিকও কিন্তু তোমরা আলোচনা করতে পারো। অর্থাৎ এটা ভাগ না করেও কিন্তু পয়েন্ট ভিত্তিক আলোচনা করা যেতে পারে। তো যাই হোক, আমি তোমাদের যে কয়েকটি কথা বললাম, যে জৈবিক উপাদান, সামাজিক উপাদান, রাজনৈতিক উপাদান, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তোমরা যেভাবে লেখো সেভাবেই নাম্বার পাবে, কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে জৈবিক উপাদানটা কি? তোমরা জানো যে সামাজিক স্তরবিন্যাসের জৈবিক উপাদান হলো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উপাদান। অর্থাৎ মানুষ বংশানুক্রমিকভাবে যে বিষয়গুলো লাভ করে থাকে, সেগুলি হলো যে উপাদানগুলো লাভ করে থাকে, সেগুলোই তার জৈবিক উপাদান। যেমন ধরো বংশমর্যাদা। পৃথিবীতে কারোরই হাত নেই যে সে কোন বংশে জন্মগ্রহণ করবে। এখানে কিন্তু আমার তো আর কোনো হাত নেই। আমি সরকার বংশের মানুষ। আমি ইচ্ছা করলে এই জন্মের পূর্বে নির্ধারণ করতে পারতাম না আমি সৈয়দ বংশের হয়ে যাব। তেমনি তুমি ধরো শেখ বংশের মানুষ, তুমি ইচ্ছা করলেই যে সরকার বংশে জন্মগ্রহণ করতে পারবে, এটা কিন্তু বলা যাবে না। এটা সৃষ্টিকর্তার একেবারেই নিজস্ব ক্ষমতা। সেই ক্ষমতা অনুযায়ী সৃষ্টিকর্তা এক একজনকে এক এক জায়গায় কিন্তু এক এক বংশে কিন্তু প্রেরণ করে থাকেন। তো এক্ষেত্রে দেখা যায় যে সমাজে বংশ মর্যাদা, এটাও কিন্তু একটি এক একজনের বংশমর্যাদা এক এক রকম, এবং সেই বংশ পদবী এক এক রকম। বংশ পদবী এক এক রকম হওয়ার প্রেক্ষিতে বংশ মর্যাদাটাও কিন্তু এক এক রকম। তোমরা খেয়াল করে থাকবে, আমাদের দেশে সাধারণত তালুকদার, জমিদার শ্রেণীর মানুষ, তারপরে সৈয়দ, শেখ, চৌধুরী, এরা সাধারণত দেখা যায় যে একটু উচ্চ বংশীয় আমরা মনে করি। এখনও চৌধুরী পরিবারগুলো তোমরা গ্রামে লক্ষ্য করে থাকবে, তারা অধিক ভূ সম্পত্তির মালিক, এবং তারা মানে সেই গ্রামীণ সমাজ কাঠামোতে কিন্তু তারা উচ্চতর শ্রেণীতে এখনো অবস্থান করছে। হ্যাঁ, ব্যতিক্রম থাকতেই পারে, ব্যতিক্রম অবশ্যই আছে। তাদেরও অনেকে নিম্নগামীতে চলে আসছে আর্থসামাজিক প্রেক্ষাপটে, পরিবর্তিত প্রেক্ষাপটে, বৈশ্বিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, বিভিন্ন পরিবর্তনের কারণে এটা চেঞ্জ হতে পারে।
তো তারপরেও সার্বিকভাবে বলা যায় কিছু কিছু বংশের মানুষ এখনো রয়েছে যারা এখনো বিশেষ কোনো অঞ্চলে, বিশেষ কোনো এলাকায় তারা উচ্চ মর্যাদা ভোগ করে থাকে। আবার কিছু মানুষ আছে তারা কিন্তু সেই উচ্চ মর্যাদা পায় না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বললাম যে বংশ মর্যাদা এটা কিন্তু সামাজিক স্তর বিন্যাসের একটি অন্যতম উপাদান। এরপরে আমি তোমাদেরকে বয়সের কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বয়সের কারণে কিন্তু মর্যাদার ভিন্নতা হতে পারে। আমার বয়স আর তোমার বয়স যেমন এক না, তেমনি আমার আর আমার বাবার বয়স বা বাবা বয়সী মানুষের বয়সও কিন্তু এক না। বয়সের পার্থক্য আছে। আর বয়সের পার্থক্য থাকার কারণে যারা বেশি বয়স্ক মানুষ তারা সমাজে, বিশেষ করে গ্রামীণ পটে, তারা কিন্তু বেশি সম্মানের অধিকারী। আর বয়স্ক মানুষেরা যখন আবার একটু শিক্ষিত হয়, একটু সচেতন হয়, তাদেরকে সমাজ কিন্তু একটি আলাদা সম্মানের চোখে দেখে, তারা আলাদাভাবে মূল্যায়িত হয় এবং তারা সমাজের কিন্তু একটা উচ্চ স্তরে অবস্থান করে। পক্ষান্তরে যারা অল্প বয়স্ক বা কম বয়স্ক তারা কিন্তু ওই লেভেলে পৌঁছতে তাদের সময় লাগে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার কথা। তো এখানে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে বয়সও কিন্তু সামাজিক স্তরবিন্যাসের একটি মাপকাঠি বা উপাদান। এরপরে আমরা আরেকটি পয়েন্টে চলে যাব, সেটা হলো শারীরিক উচ্চতা। এই শারীরিক উচ্চতা ক্ষেত্রে বংশগত কারণে বেশি দায়ী। আমরা ব্যক্তিগতভাবে খাবার বা অন্যান্য শরীরচর্চা ইত্যাদির মাধ্যমে আমরা কিছুটা ডেভেলপ করতে পারি, কিন্তু পূর্ণ কিন্তু ডেভেলপ করা যায় না। তোমরা গ্রামীণ পটে অথবা শহরেও দেখতে পাবে অনেক মানুষ আছে যারা একেবারে ছোট খাটো। আমরা গ্রামীণ ভাষাদেরকে বামন বলে থাকি। তোমরা কি বলো আমি জানি না, আমরা বামন বলে থাকি। এরা একেবারেই ছোট। এরা যতই তুমি পুষ্টিকর খাবার দাও, যতই ব্যায়াম করুক, এদের উচ্চতায় সৃষ্টিকর্তা দিয়েছেন এদের ধরো 3 ফুট উচ্চতা হবে বা 3.5 ফুট। আমাদের উচ্চতা স্বাভাবিকভাবে গড় পড়তায় কিন্তু 5 ফুটের বেশি, পুরুষ মানুষ দ্বারা 5.5 ফুট কাছাকাছি। কিন্তু তারা ইচ্ছা করলে কি ব্যায়াম করে 5.5 ফুট বা 6 ফুট হতে পারবে? পারবে না, কখনই পারবে না। তো তাহলে আবার কিছু মানুষ দেখবে যে হয়তো ওই রকম অবস্থায় নেই, হয়তো 3 ফুটের মানুষ কম, কিন্তু উচ্চতার দিক থেকে অনেকে হয়তো একজন আরেকজনের চেয়ে অনেক বেশি উচ্চতা সম্পন্ন, দৈহিক দিক থেকে বলিষ্ঠ। এই দৈহিক বলিষ্ঠতা এবং দুর্বলতা এটা কিন্তু একটি স্তরবিন্যাস তৈরি করে। এটি কিন্তু একটা ফারাক তৈরি করে দেয়। যাদের দৈহিক বলিষ্ঠতা বেশি রয়েছে, উচ্চতা বেশি, তারা কিন্তু সমাজে একটি বিশেষ স্থান দখল করে নেয়, একটি উচ্চতর স্থানে তারা অধিষ্ঠিত হয়। পক্ষান্তরে ওই যে আমি বললাম বামন অথবা ছোটোখাটো মানুষ, এরা কিন্তু ওইভাবে শারীরিক দিক থেকে কিন্তু বলিষ্ঠ যারা নয়, তারা কিন্তু ওইভাবে প্রভাব বিস্তার করতে পারে না। হ্যাঁ, অন্য প্রক্রিয়ায় তারা হতে পারে, সেটা ভিন্ন কথা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দৈহিক উচ্চতা বা দৈহিক কাঠামো এটাও কিন্তু সামাজিক স্তরবিন্যাসের একটি অন্যতম উপাদান। এরপরে আমরা আরেকটি পয়েন্টে চলে যাব, মানুষের চেহারা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো মনে করতে পারো যে চেহারায় কিছুই আসা যায় না। হ্যাঁ, সেটা চেহারা দিয়ে যে সব কিছু হবে তা নয়, এটা আমি স্বীকার করি বলছি। তারপরে চেহারা দিয়ে কিছু করা হয়। যাদের আকর্ষণীয় ফিগার রয়েছে, সেই আকর্ষণীয় ফিগারের কারণে এক শ্রেণীর মানুষের কাছে তারা কিন্তু সম্মানিত, একটু বেশি মূল্যায়ন করে থাকে। আবার যাদের চেহারা অবশ্যই আমি বলবো সৃষ্টিকর্তার দান, তারপরেও কোনো কোনো মানুষের চেহারা একেবারেই অ্যাট্রাকটিভ,
সেটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয় হতে পারে। আবার কোনো কোনো মানুষ দেখবে তাদের চেহারা অ্যাট্রাকটিভ নয়, গ্ল্যামার নেই তাদের। এই ধরনের ব্যক্তি আর ওই অ্যাট্রাকটিভ পারসন, মানে অ্যাট্রাকটিভ দেহ, অ্যাট্রাকটিভ মানে ফিগার, এই ধরনের মানুষের মধ্যে কিন্তু একটি আলাদা একটু স্তরবিন্যাস লক্ষ্য করা যায়। অর্থাৎ ফিগারের দিক থেকে যারা উন্নত, চেহারার দিক থেকে যারা উন্নত, তাদেরকে মানুষ একটু বেশি পছন্দ করে, সমাজে একটু তাদেরকে আলাদাভাবে দেখা হয়। বিশেষ করে আমাদের এলাকায়, আমাদের গ্রামীণ এলাকায় যেটা বলবো, বা গ্রামীণ পটে এই বিষয়টা বেশি খেয়াল করা যায়। শহর অঞ্চলেও চেহারার মূল্য রয়েছে। আমি বলছি না যে চেহারাই সব কিছু দেয়, সেটা নয়, এবং আমি সেটা বিশ্বাসও করি না। তারপরেও চেহারার একটা মূল্য আছে। তুমি দেখবে যে গ্রামীণ পটে বা শহর অঞ্চলে যেখানেই তুমি যাও না কেন, বিয়ে শাদীর ক্ষেত্রে ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, অথবা ছেলের পরিবার মেয়ের পরিবারকে দেখে, মেয়ের পরিবার ছেলের পরিবারকে দেখে। কোনো কোনো ক্ষেত্রে এমনও দেখা গেছে যে একজন বড় ধরনের চাকরি করে, চেহারা একেবারেই খারাপ। মেয়ের হয়তো যোগ্যতা এরকম নেই, তারপরেও সেই মেয়ে ছেলেটাকে চাকরি করা সত্ত্বেও, সরকারি চাকরি, অনেকে বিসিএস ক্যাডার এমনও দেখা গেছে, তারপরেও পছন্দ করছে না। আবার ছেলের ক্ষেত্রে একই রকম, চেহারাকে প্রাধান্য দেয়। তো চেহারার প্রাধান্য সেই অতীতকাল থেকেই হয়ে আসছে, এখনও রয়েছে, হয়তো ভবিষ্যতেও চেহারার বিষয়টি থাকবে। তবে আমি আবারও বলছি যে চেহারাই সব কিছু নয়, মানুষের গুণই সব কিছু। কিন্তু সব কিছু হলেও চেহারার মূল্য অবশ্যই রয়েছে, এবং এটা কিন্তু সামাজিক স্তরবিন্যাস তৈরি করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা কিন্তু সামাজিক স্তরবিন্যাসের একটি উপাদান বলে বিবেচিত। এরপরে আরেকটি পয়েন্ট আমরা আলোচনা করব, সেটি হলো নরগোষ্ঠী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আগে নরগোষ্ঠী পড়েছ। তোমরা জানো যে এক একজন মানুষ এক একটি নরগোষ্ঠীতে অবস্থান করে। আবার এই নরগোষ্ঠীতে অবস্থান, যেমন ধরো যে মঙ্গোলীয়দের সাধারণত কী হয়, গায়ের রঙটা একটু কালো হয়। হ্যাঁ, বড় এখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর। অস্ট্রেলীয় মানুষ আছে, নিগ্রো আছে, বিভিন্ন ধরনের মানুষ কিন্তু আছে। এখন তুমি যদি নিগ্রয়েড হও, আরেকজন যদি অস্ট্রেলীয় হয়, আরেকজন যদি দ্রাবিড় হয়, এই যে নিগ্রো, অস্ট্রেলীয়, মঙ্গোলীয়, দ্রাবিড় ইত্যাদি জনগোষ্ঠী আমাদের দেশে রয়েছে, গোটা বিশ্বে রয়েছে। এই জনগোষ্ঠীর বা নরগোষ্ঠীগত কারণেও কিন্তু, বা রেসের কারণেও কিন্তু সামাজিক স্তরবিন্যাসের তৈরি হতে পারে। আমাদের দেশের প্রভাব কম হলেও কিছু কিছু দেশে দেখবে বর্ণবাদী যে বৈষম্য, সেই বৈষম্যটা অত্যন্ত প্রবল। বিশেষ করে কালোদেরকে, কৃষ্ণাঙ্গদেরকে কিন্তু শ্বেতাঙ্গরা অনেকেই পছন্দ করে না। কয়েকদিন আগে তোমরা লক্ষ্য করে থাকবে, আমেরিকায় একটা হত্যাকাণ্ড হলো, কৃষ্ণাঙ্গ বিধায় তাকে গুলি করে মারা হয়েছে। এটা কিন্তু তোমরা পত্রপত্রিকায় দেখেছো, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছো। যাই হোক, এরকম অনেক ঘটনা ঘটে থাকে। এর উপরে কিন্তু আমাদের কোনো হাত নেই। আমাদের জন্মের ক্ষেত্রে তো আমাদের হাত নেই। আমি কোন নরগোষ্ঠীতে জন্মগ্রহণ করেছি, এটা তো আমার কোনো হাত নেই। এটা তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু জৈবিক উপাদান। তো এটাও কিন্তু সামাজিক স্তরবিন্যাসের একটি জৈবিক উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি পয়েন্টে ফিরে যাই। লিঙ্গ বা নারী পুরুষ ভেদ, এই নারী পুরুষ ভেদেও কিন্তু সামাজিক স্তরবিন্যাস অনেকটা নির্ভর করে। কোনো কোনো দেশে নারীদেরকে সম্মানের চোখে দেখা হয় না। আমরা মধ্যকালে দেখেছি, মধ্যযুগে দেখেছি,
প্রাচীনকালে দেখেছি, বর্তমানকালেও আমরা দেখছি যে অনেকটা নারীরা অনেকটাই অবলা, নারীরা অনেকটাই অবহেলিত। যদিও সরকার গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে নারীরাও যাতে পুরুষের মতো সকল ক্ষেত্রে সকল কর্মে নিয়োজিত হতে পারে, তারাও যাতে সকল ক্ষেত্রে সমান অংশীদারিত্ব অর্জন করতে পারে। কিন্তু তারপরেও অনেক আইন প্রণয়ন করা সত্ত্বেও তোমরা দেখে থাকবে যে নারীদের সমাজে কিন্তু অনেকটা পুরুষদের চেয়ে নিচের ধাপে ধরা হয়। এটা আমাদের মন মানসিকতার কারণে, এটা কিন্তু রাষ্ট্রীয় আইনের কারণে নয়। রাষ্ট্র কিন্তু নারীদেরকে বহুভাবে কল্যাণমূলক কাজে নিয়োজিত করছে, তাদের শিক্ষা দীক্ষায় উন্নতকরণের চেষ্টা করছে, তাদের চাকরি বাকরি দিয়ে যথেষ্ট হেল্প করার চেষ্টা করছে। কোনো কোনো ক্ষেত্রে কোটা সিস্টেম রয়েছে নারীদের জন্য। তো তারপরেও আমাদের সমাজের যে মূল্যবোধ, কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় অপব্যাখ্যা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের মন মানসিকতার সংকীর্ণতা ইত্যাদি কারণে নারীদেরকে আমরা অবহেলার দৃষ্টিকোণ থেকে দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা আসলে অবহেলার দৃষ্টিকোণ থেকে দেখার কিছু নেই। আমার জন্ম হয়েছে কার মাধ্যমে? আমার মায়ের মাধ্যমে। আমার মা যদি না থাকতেন তোমরা আমাকে দেখতে পেতে না, তোমার মা যদি না থাকতো তোমার জন্ম হতো না। সেই মাকে আমরা অবজ্ঞা করি, সেই মাতৃত্বকে আমরা অবজ্ঞা করি, আমার বোনকে আমরা অবজ্ঞা করি, আমার দাদিকে আমরা অবজ্ঞা করি। আমার দাদি না থাকলে আমার বাবা হতো না, আর বাবা না হলে আমি হতাম না। তেমনি তোমাদের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য। তারপরও এই মানে সমাজের কিছু মানুষ নারীদের অবমূল্যায়ন করে, নারীদেরকে পুরুষের চেয়ে এক ধাপ নিচে রাখে, যার প্রেক্ষিতে এখানেও কিন্তু সামাজিক স্তরবিন্যাস তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কোনোই হাত নেই। আমাদের হাত রয়েছে যে নারীদেরকে সম্মান দেওয়ার। এসো আমরা সবাই নারীদের সম্মান করি। মায়ের পদতলে সন্তানের বেশ, সেই নীতিকে যদি আমরা মানতে পারি, প্রত্যেকটা ধর্মে, এটা আমি শুধু ইসলাম ধর্মের কথা বলছি তা না, প্রতিটা ধর্মে কিন্তু নারীদের সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখা কথা বলা হয়েছে। কিন্তু আমরা কি সেই সম্মান দেওয়া উচিত? নতুবা চিরকালই এই স্তরবিন্যাস থেকে যাবে নারী পুরুষ থাকার কারণে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একজন নারী ছাড়া পৃথিবীতে কি চলা সম্ভব? সম্ভব না। শুধুমাত্র পুরুষ যদি পৃথিবীতে থাকে তাহলে কি পৃথিবী থাকবে? তাহলে কি এই পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি পাবে? কোনো ক্রমেই না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই নারীর প্রতি যে বৈষম্য, নারীদেরকে যে একটা নিচের স্তরে চিন্তা করে রাখা, এসো আমরা আমাদের মন থেকে ঝেড়ে ফেলি, আর ধর্মীয় অপব্যাখ্যা দূর করে আমরা নারীদেরকেও সম্মান করি। তাহলে আমাদের দেশ সহ গোটা বিশ্বই কিন্তু আরও এগিয়ে যাবে এক ধাপ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটি জৈবিক উপাদান সম্পর্কে আলোচনা করলাম। এরপরে মেধা। দেখো, অনেকে বলে থাকেন যে সকলের মেধা সমান। সৃষ্টিকর্তা কি সকলের মেধা সমান দিয়েছেন? অন্তত আমি এটা মনে করি না। যদি তাই হতো তাহলে আমিও নিউটনের মতো বিজ্ঞানী হতে পারতাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা তো হতে পারিনি। আমি হয়েছি সরকারি আজিজুল হক কলেজের একজন শিক্ষক। আমি কিন্তু নিউটনের মতো বিজ্ঞানীও হতে পারিনি, আর্কিমিডিসের মতো হতে পারিনি, বা আরো যারা জ্ঞানী গুণী রয়েছেন, ইভেন সক্রেটিস হতে পারেনি, এরিস্টটলও হতে পারেনি, প্লেটো হতে পারেনি। তাহলে দেখো যে তারা, আমাদের মানে অঞ্চল ভিত্তিক যদি চিন্তা করো, সাবকন্টিনেন্টের কথাও যদি চিন্তা করো, দেখো সবার মেরিট কি সমান?
সমান নয়। কেউ অনেক আল্লাহ তাআলা ধী শক্তি দিয়েছেন। এই ধী শক্তি অর্জনের ক্ষেত্রে অনেকের কিন্তু পড়ালেখাও তেমন লাগেনি। তোমরা নজরুলের কথা চিন্তা করো, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কত কত লেখাপড়া করেছেন। তোমরা যে আজকে 4র্থ বর্ষে পড়ছো, অনার্স 4র্থ বর্ষ, উনি তো অনার্সে পড়ার ভাগ্য তার জোটেনি। তারপরেও আমাদের সেই প্রিয় কবি, তাকে আমরা স্যালুট করি, সম্মান করি। তিনি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, অনেক কিছু সৃজন করেছেন। সেই তার সৃজনীর মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তার মেধার মাধ্যমে তিনি আমাদের মাঝে রয়েছেন। শিক্ষার্থীবৃন্দ, রবীন্দ্রনাথের কথা চিন্তা করো। এই রবীন্দ্রনাথ তিনি আমাদের পাশেই জন্মগ্রহণ করেছেন। ভারতে তার জন্ম, বাংলাদেশে তিনি বহুকাল অবস্থান করেছেন। তখন তো এই সাবকন্টিনেন্ট ব্রিটিশ শাসনাধীনে ছিল, কাজেই সবগুলো একই ভৌগোলিক অখণ্ড তখন ছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান। তো তখন তিনি জমিদারিত্ব করতেন। এই করার পরেও তিনি বাংলাদেশে বহুকাল থেকেছেন। শাহাদাতপুরে তিনি থেকেছেন, তিনি কুষ্টিয়াতে থেকেছেন। তোমরা এখনো কুষ্টিয়ায় গেলে তার এই কাছারি ঘর তোমরা দেখতে পাবে। কুষ্টিয়ায় গেলে, তারপরে শাহাদাতপুর গেলে তার স্মৃতি দেখতে পাবে। কিসের জন্য গিয়েছেন? তিনি মেধার স্তরে, সৃজনশীলতা তার মধ্যে ছিল। আমার সেই সৃজনশীলতা নেই, অতটুকু নেই। থাকলে তো আমিও তো চেষ্টা করতাম যে তার চেয়ে বেশি করে লেখা। এখন তো আরো আধুনিক প্রযুক্তি বের হয়েছে, কেন আমি পারছি না কেন? আবার দেখো, কেউ কেউ অন্যদিকে মেধা লাগে। যেমন আমাদের রুনা নাইলা আছে, সাবিনা ইয়াসমিন আছে, এন্ড্রু কিশোর আছে, এক শিল্পী আছে। তাদের কিন্তু কণ্ঠ, এটা কি আমি সৃষ্টি করতে পারবো? নেভার, কখনোই পারবো না। আমার যে কণ্ঠ, তোমরা অনেকে তো হয়তো বা আমার কণ্ঠটা ভালো লাগে না, এটা হতে পারে। কিন্তু রুনা লাইলার কণ্ঠ, ওর বাবা, কোকিলা কণ্ঠ, তার কণ্ঠটা কিন্তু আমরা সবাই পছন্দ করি। আমাদের তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি নিজেও কিন্তু তার কণ্ঠে বিমুগ্ধ হয়ে যাই। আমাদের সাবিনা ইয়াসমিন আছেন, আমাদের এন্ড্রু কিশোর আছেন, বশির আহমেদ, প্রয়াত বশির আহমেদ, তাদের কণ্ঠ, লতা মঙ্গেশকর, হেমন্ত, অলকা ইয়াগনিক, তাদের কণ্ঠ, এগুলো কিন্তু সৃষ্টিকর্তার দান। তাহলে মেধা বা এই যে সৃজনশীলতা, এগুলো সৃষ্টিকর্তার দান। কণ্ঠ, এগুলোর কারণেও কিন্তু সামাজিক একটা অবস্থান মানুষের তৈরি হয়। আজকে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন 1400 সালের একটা কবিতা পড়েছিলাম। আজকে 1400 সাল পেরিয়ে, মানে 100 বছর পরে কি হবে, সেই কথাটি তিনি লিখেছিলেন 1400 সাল কবিতায়। সেটা আমাদের সৌভাগ্য হয়েছিল সেই 1400 সালের কবিতা পড়ার, যখন ইন্টারমিডিয়েটে পড়ি। শুভ শিক্ষার্থীবৃন্দ, তো তাহলে আমাদের মেধা কিন্তু এক নয়। আমাদের সেই মেধার কারণে কিন্তু অনেকে পিছিয়ে থাকি, আবার মেধার কারণে অনেকে উচ্চ পর্যায়ে চলে যায়। তাহলে এটাও কিন্তু একটি জৈবিক দিক, সামাজিক স্তর বিন্যাসের এটা একটি জৈবিক দিক। অর্থাৎ মেধার কারণে অনেকে সমাজে উচ্চ পর্যায়ে চলে যায়, আবার মেধা কম থাকার কারণে নিম্নগামিতার সৃষ্টি হয়, সমাজে অবস্থান নিচের দিকে চলে আসে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে মেধা, এটা সহনশীলতা, সৃজনশীলতা, এগুলো কিন্তু সামাজিক স্তর বিন্যাসের জৈবিক উপাদান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি তোমাদেরকে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো স্মৃতিশক্তি।
সবার স্মৃতিশক্তি কি এক? আজকে বিজ্ঞানীরাও কিন্তু বলছেন যে সবার স্মৃতিশক্তি এক নয়। আর এই স্মৃতিশক্তির বিষয়টি, এটা কি আমার হাত, তোমার হাত? এটাও কিন্তু সেই সৃষ্টিকর্তার হাত। তোমরা মনে রাখবে, এটা কিন্তু আমাদের হাত নয়। আমি যতই চেষ্টা করি না কেন, হ্যাঁ, আমার যে অবস্থান আছে সেই অবস্থান থেকে অবশ্যই উত্তর এগিয়ে যাওয়া সম্ভব। কিন্তু যার আগে থেকেই স্মৃতিশক্তিটা অনেক বেশি, তার অবস্থানে আমার যাওয়াটা কিন্তু অনেক কঠিন। কাজেই এই স্মৃতিশক্তি এটাও কিন্তু মানে মানুষের মধ্যে একটি ব্যবধান তৈরি করে দেয়। কেউ স্মৃতিশক্তির কারণে সহজে একটা জিনিস মনে রাখতে পারে, এবং সেই মনে রাখার কারণে